সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তোমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ কোর্স এবং এই যুগের সাথে রিলেটেড একটি কোর্স, সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এই কোর্সের আজকে 10ম লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আরেকবার আমি আজকে যে চ্যাপ্টারটি বা সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনফরমেশন সিস্টেম ফর ম্যানেজারিয়াল ডিসিশন সাপোর্ট, অর্থাৎ ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে ইনফরমেশন সিস্টেম কিভাবে সাহায্য করে, এই টপিকটির উপর আমরা আলোচনা করব এবং এই টপিকটির বিভিন্ন দিকও আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনায় বা আজকের আলোচ্য সূচিতে যা আছে প্রথমেই আমরা দেখে নিই। ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে ইনফরমেশনের ভিন্নতা, তারপরে এমআইএস বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তারপরে আমরা দেখব ডেটা মাইনিং কি এবং ডেটা ওয়্যারহাউস কি, সর্বশেষ আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বোঝায় এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য এবং ব্যবহারগুলো। তো প্রথমে আসি আমরা ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে ইনফরমেশন সিস্টেমের ভিন্নতা। তোমরা সকলেই জানো ব্যবস্থাপনার 3টি স্তর রয়েছে। সেই স্তরগুলো হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট লেভেল অথবা লোয়ার লেভেল ম্যানেজমেন্ট লেভেল, তারপর হচ্ছে মিডল লেভেল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট। এই টপ লেভেল ম্যানেজমেন্টকে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বলি, আর মিডল লেভেল ম্যানেজমেন্টকে টেকনিক্যাল ম্যানেজমেন্ট বলা হয়। আর সর্বশেষ যারা নিচের স্তরে থাকে অর্থাৎ লোয়ার লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে তাদেরকে বলা হয় অপারেশনাল ম্যানেজমেন্ট। আমরা এই 3টা স্টেজ এখানে উল্লেখ করেছি একটি পিরামিডের মধ্যে। এই পিরামিডের উপরের অংশে অর্থাৎ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, যেটা হলুদ বর্ণ দ্বারা বোল্ড করা, এখানকার পিরামিডের যে সাইজ বা এটা যে ব্যাপ্তি ব্যাসার্ধ এটা কম, কারণ উপরের লেভেলে জনবল কম থাকে, ম্যানেজমেন্ট কিংবা ব্যবস্থাপনার যেই সর্বোচ্চ স্তরে ব্যবস্থাপকীয় মানুষজন কম থাকে, এই জন্য এটার সাইজ বা ব্যাসার্ধটিও কম। তারপরে টেকনিক্যাল, তারপরে অপারেশনাল, এগুলো সম্পর্কে আমি বলছি না। আমার দরকার হচ্ছে এই স্তরগুলোতে কোন কোন ম্যানেজমেন্ট ইনফরমেশন বা ইনফরমেশন সিস্টেম কাজে লাগে, এটা আমরা আলোচনা করব। এই ব্যবস্থাপকীয় কাজের ধরন, তারপরে প্রকৃতি এবং ব্যবসা পরিচালনার প্রকৃতির উপর 4 ধরনের ইনফরমেশন সিস্টেম এই 3 ধরনের লেভেলে কাজে লাগে। এই 4 ধরনের ইনফরমেশন সিস্টেম হলো, প্রথমটি হচ্ছে অপারেশনাল লেভেল সিস্টেম, 2 নাম্বারটি হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল সিস্টেম, 3 নাম্বার হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেল সিস্টেম, 4 নাম্বার হচ্ছে নলেজ লেভেল সিস্টেম। অর্থাৎ এই 4 ধরনের অপারেশনাল, নলেজ, ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক লেভেল সিস্টেম, এই 4 ধরনের সিস্টেম এই 3 ধরনের স্তরে কাজে লাগে। উপরের স্তরে যেটা লাগে সেটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, তারপরে মাঝামাঝি যেটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখানে এটি দেওয়া আছে, আমি যেগুলো ব্যাখ্যা করব আমার 4 ধরনের, অর্থাৎ ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক, অপারেশনাল, নলেজ। এগুলো নিয়ে আমরা এর আগে একটি ক্লাস করেছি, তবে আজকে যেহেতু এটা দিয়ে শুরু করছি এজন্য আমরা বলে নিচ্ছি। এই অপারেশনাল, প্রথমটা অপারেশনাল লেভেল সিস্টেম, এটা ম্যানেজমেন্টের প্রাথমিক পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়। এখানে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের
যে নীতি, কৌশল, পরিকল্পনা এগুলোর ভিত্তিতে মধ্যম পর্যায়ের যারা ব্যবস্থাপক আছে তারা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে এবং ব্যবস্থাপনার স্তরে এসে তার বাস্তব প্রয়োগ ঘটে। অর্থাৎ অপারেশনাল লেভেলে যে সকল সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা টপ লেভেল ম্যানেজমেন্ট যেগুলো সিদ্ধান্ত নেয় এগুলো এখানে বাস্তবায়ন করা হয় অপারেশনাল লেভেল সিস্টেমে। তারপরে হচ্ছে নলেজ লেভেল ম্যানেজমেন্ট বা নলেজ লেভেল সিস্টেম। এখানে বা এই প্রতিষ্ঠানের এই স্তরে ব্যবস্থাপনা সুনির্দিষ্ট কোনো ব্যবস্থাপকের উপস্থিতি থাকে না। এটি সম্পাদিত হয়ে থাকে সাধারণত নলেজ এবং ডেটা কর্মী যারা আছে তাদের দ্বারা। অনেক সময় এই স্তরের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে জনবলকে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এটা মূলত এই সিস্টেমটা মূলত প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে নতুন কোনো পদক্ষেপ কিংবা ব্যবসার প্রস্তাব পেশ করে যাতে করে অন্যান্য স্তরের ব্যবস্থাপনা এটা দ্বারা উপকৃত হয়। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা লেভেল সিস্টেম। এটা সাধারণত ম্যানেজমেন্টের যারা মধ্যম স্তর বা টেকনিক্যাল ম্যানেজমেন্টে যারা থাকে তাদের কাছে লাগে। এই স্তরটি বা ম্যানেজমেন্ট লেভেল সিস্টেম সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরে আসব। তার আগে আমরা চলে যাই স্ট্র্যাটেজিক লেভেল সিস্টেম এই বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এখানে মূলত ব্যবস্থাপনার সর্বোচ্চ পর্যায়ে যারা থাকে তারা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে বা পরিকল্পনা গ্রহণ করে, লক্ষ্য নির্ধারণ করে, নীতি নির্ধারণ করে থাকে। এই স্তরে বিভিন্ন ডেটার দীর্ঘমেয়াদী বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন বিষয় বা বিভিন্ন সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়ে থাকে। এই ছিল ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে ইনফরমেশন সিস্টেমের ভিন্নতা। স্ট্র্যাটেজিক লেভেলে বা টপ লেভেল ম্যানেজমেন্টে স্ট্র্যাটেজিক লেভেল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যবহৃত হয়, আর মধ্যম পর্যায়ে বা মিডল লেভেল ম্যানেজমেন্টে ব্যবহৃত হয়ে থাকে এমআইএস, আর অপারেশনাল লেভেল ম্যানেজমেন্টে বা ফার্স্ট লাইন ম্যানেজমেন্টে বা লোয়ার লেভেল ম্যানেজমেন্টে ব্যবহৃত হয় অপারেশনাল লেভেল সিস্টেম। আর যে আরেকটি আছে নলেজ লেভেল সিস্টেম, এটি কোনো লেভেলের সাথে জড়িত না, এটি বিভিন্ন ডেটা কর্মী বা কম্পিউটার বিশ্লেষক যারা আছে তাদের মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়। তারপরে আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এটা কি? একটি প্রতিষ্ঠানের ভেতরে পরিচালনা পর্ষদকে ব্যবস্থাপনাগত কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং বাস্তবায়ন করার জন্য কম্পিউটারের মাধ্যমে তথ্য উপাত্ত প্রক্রিয়াজাত করাকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলে। এর সাথে বিভিন্ন টার্ম বা এটার সমার্থক বা এটার প্রকারভেদ হচ্ছে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, তারপরে এক্সপার্ট সিস্টেম, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। এগুলো মোটামুটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ক্লাসিফিকেশন। তো আমরা একটি যদি উদাহরণ দেই, ব্যাংক ইনফরমেশন সিস্টেম, ব্যাংক যে সকল সিস্টেম ব্যবহার করে এগুলো এক ধরনের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তারপরে রেলওয়ে কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ রেলওয়ে যে সফটওয়্যারগুলো ব্যবহার করে এটা এক ধরনের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আবার এডুকেশনাল ইনফরমেশনাল সিস্টেম আছে, সেটাও এক ধরনের এমআইএস। এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইনপুট হিসেবে গ্রহণ করে বিপুল পরিমাণ ট্রানজেকশন, অর্থাৎ হাই অর বাল্ক অ্যামাউন্ট অফ ট্রানজেকশন তারা ইনপুট হিসেবে নেয়, আর প্রসেসিং করে কিছু মডেল আছে, এই মডেল দিয়ে বা কিছু টুলস আছে সেগুলো দিয়ে, আর আউটপুট দেয় রিপোর্ট আকারে, সামারি রিপোর্ট। তারপরে এটার ইউজার, ওই সামারি রিপোর্টের ইউজার হচ্ছে মিডল লেভেল ম্যানেজমেন্টে যারা অবস্থান করে তারা। একটা আমরা উদাহরণ দিই, যেটা বলেছি যে আউটপুট দেয় সামারি রিপোর্ট। এই যে বিভিন্ন তথ্যগুলো ইনপুট দেওয়া হবে, দেওয়ার পরে এই যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আমাদেরকে এই সামারি আকারে রেজাল্ট দিবে। এই ইনফরমেশন সিস্টেমের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম হচ্ছে এটা পরিকল্পনা গ্রহণে, অর্থাৎ মধ্যম পর্যায়ে যে সকল ব্যবস্থাপক থাকে তাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তারপরে সংগঠন নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে এটি ব্যবহৃত হয়। তারপরে এটা কর্পোরেট ডেটা
আমরা জানি কর্পোরেট ডেটা ও ডেটা ফ্লো এর উপর নির্ভরশীল। অর্থাৎ কর্পোরেট যে সকল ডেটা আছে এটা তথ্যের আদান প্রদান বা ফ্লো এর উপর নির্ভরশীল। তারপর অনলাইন অ্যাক্সেসের সুবিধা দেয়। অনলাইনে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে যে রিপোর্টগুলো প্রসেস আউটপুট হয় বা ফলাফল দেয় সেগুলো আমরা দেখতে পারি। বাইরের চেয়ে অভ্যন্তরীণ বিষয়ের সাথে এটার সংশ্লিষ্টতা বেশি। অর্থাৎ বাইরের চেয়ে বরং অভ্যন্তরীণ এই যে ট্রানজেকশন একটু আগে যে রিপোর্টটা দেখিয়েছি এই ট্রানজেকশনগুলো সাধারণত অভ্যন্তরীণ কাজে ব্যবহৃত হয়, তবে কিছু কিছু বাইরে দেখা যায় যেগুলো স্পর্শকাতর নয়। তারপরে যে বৈশিষ্ট্য প্রতিষ্ঠানের অন্তর্বর্তী ডেটা ইনপুট হিসেবে গৃহীত হয়। আগেই বলেছি প্রতিষ্ঠানের যে অভ্যন্তরীণ যে ডেটাগুলো সেগুলো এমআইএস এ ইনপুট হিসেবে গ্রহণ করা হয়। তারপরে রিপোর্ট প্রতিষ্ঠানের সকল বিভাগের রিপোর্টের সমন্বয়ে তৈরি হয়। তার মানে হলো যে রিপোর্টটা তৈরি হবে সেটা কিন্তু প্রতিষ্ঠানের সবার সম্মিলিত প্রচেষ্টা বা সবার তথ্যের আলোকে তৈরি হবে। এখানে নমনীয়তা একটু কম, এটা ফ্লেক্সিবিলিটি সহজে অ্যাচিভ করা যায় না। এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের কিছু সুবিধা আছে। প্রথম সুবিধাটি হচ্ছে একটি প্রতিষ্ঠান তার মুনাফা রিপোর্ট এবং কর্মীদের কাজের রেকর্ড বিবেচনা করে তার শক্তি অর্থাৎ স্ট্রেংথ এবং উইকনেস গুলো বের করতে পারে, এবং এই বিষয়গুলো যখন খুঁজে বের করার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার প্রক্রিয়া এবং কর্মপ্রণালীতে উন্নতি সাধন করতে পারে। তারপরে দ্বিতীয় সুবিধাটি হচ্ছে প্রতিষ্ঠানের একটি সামগ্রিক চিত্র তুলে ধরা সম্ভব। অর্থাৎ প্রতিষ্ঠানের পারফরমেন্স কি, সেলস কি, মার্কেটিং বিভাগে অবস্থান কি, তারপরে প্রোডাকশনের অবস্থান কি ইত্যাদি সার্বিক চিত্র এই মাধ্যমে বা এই সিস্টেমের মাধ্যমে তুলে ধরা যায়। তৃতীয়ত হচ্ছে যোগাযোগ তৈরি এবং পরিকল্পনার টুল হিসেবে ব্যবহৃত হয়। স্বাভাবিকভাবে বিভিন্ন যে সামারি রিপোর্টগুলো আমরা পাই এগুলো বিভিন্ন লেভেলের ম্যানেজমেন্টের মধ্যে তথ্যগুলো আদান প্রদান হয় এবং এগুলো পরিকল্পনায় বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। এমআইএস একটি প্রতিষ্ঠানকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তুলনামূলক সুবিধা অর্জন করতে সাহায্য করে। একটা প্রতিষ্ঠানে এমআইএস সিস্টেম নাই, আমার প্রতিষ্ঠানে আছে, তাহলে আমি অবশ্যই ওই প্রতিষ্ঠানের চেয়ে বেশি এগিয়ে থাকব। এমআইএস রিপোর্ট দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে এবং কাজ শুরু করতে সাহায্য করে। অর্থাৎ ইনফরমেশন সিস্টেমের যে সকল টুলগুলো আছে তার মধ্যে এটা খুব দ্রুত এবং কার্যকরী সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে। তারপরে কাস্টমার ডেটা প্রাপ্তির মাধ্যমে এই তথ্য সম্পর্কে জানতে পারে, এর ফলে তারা ডেটার প্রতি রেসপন্স দ্রুত করতে পারে। এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সুবিধা। সব জিনিসেরই সুবিধার পাশাপাশি অসুবিধা আছে, আমরা সেই অসুবিধাগুলো আবার দেখার চেষ্টা করি। এই ধরনের সিস্টেমে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা প্রয়োজন হয়, অর্থাৎ মনিটরিং না করলে এই সিস্টেম সাস্টেন করবে না। তারপরে এর বাজেটিং করা বা অর্থায়ন করা প্রকৃতপক্ষে একটি দুরূহ কাজ, মানে জটিল, খুব জটিল কাজ। এক্স্যাক্টলি কত টাকা বাজেট লাগবে সেটা ডিটারমাইন করা খুব টাফ। তারপরে আউটপুট কোয়ালিটি অর্থাৎ রিপোর্টের কোয়ালিটিটা সম্পূর্ণরূপে ইনপুটের উপর নির্ভর করে। ইনপুট যদি ভুলভাল হয় তাহলে আউটপুটও ভুল হবে এবং সিদ্ধান্তের ক্ষেত্রে এটা নেতিবাচক প্রভাব পড়বে। দেন আরেকটি অসুবিধা হলো এটি অটোমেটিক আপডেট হবার মতো যথেষ্ট নমনীয়তা নাই। আগেও বলেছি বৈশিষ্ট্যের মধ্যে এটা অটো আপডেট হবে এইরকম কোনো সিস্টেম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে নাই। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের বেলায় যদি প্রতিষ্ঠানের উপরের স্তরে কোনো পরিবর্তন বারবার ঘটে তাহলে এই সিস্টেমের কার্যকারিতা বা ইফেক্টিভনেস অনেকাংশেই হ্রাস পায়। তারপরে আমরা আসি ডেটা ওয়্যার হাউস কি। আমরা ওয়্যার হাউস মানে জানি গুদাম, তো ডেটা ওয়্যার হাউস মানে হচ্ছে ডেটার একটি গুদাম। আমরা স্বাভাবিক অর্থে যে গুদাম বলি সেই অর্থে এখানে ব্যবহৃত হবে না। ডেটা ওয়্যার হাউস হচ্ছে এমন একটি সিস্টেম যা রিপোর্টিং এবং তথ্য বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার একটি মূল উপাদান হিসেবে এটি গণ্য করা হয়।
এই ডেটা ওয়্যারহাউসকে এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউস নামেও অভিহিত করা হয়। অর্থাৎ ডেটা ওয়্যারহাউস হচ্ছে এমন একটি বিশাল আকারের ডেটাবেস যেটি ঐতিহাসিক অর্থাৎ পুরাতন এবং বর্তমান লেনদেনগুলোর বিশ্লেষণ করার জন্য প্রয়োজনীয় ডেটাকে সংরক্ষণ করে। ডেটা ওয়্যারহাউস হলো ডেটা এবং ইনফরমেশনের লজিক্যাল বা যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন অপারেশনাল ডেটা তৈরি করা। তারপরে আমরা আসি ডেটা মাইনিং কি। বিশাল সাইজের ডেটা কালেকশন থেকে আমার প্রয়োজনীয় বা দরকারি ডেটা বের করে আনাকে বলা হয় ডেটা মাইনিং। যে মাইনিং মানে হচ্ছে খনি, মানে মাইন থেকে মাইনিং আসছে। এই মাইন হচ্ছে খনি, খনি থেকে যে এরকম আমরা বিভিন্ন খনিজ পদার্থ প্রক্রিয়াজাত করে আমাদের ব্যবহার উপযোগী করে পাই, একইভাবে ডেটা মাইনিংটিও এই বিশাল বিশাল ডেটা থেকে, ডেটার সমুদ্র থেকে আমরা প্রয়োজনীয় বা দরকারি ডেটাকে বের করে আনি। এবং এই ডেটা মাইনিং কেন প্রয়োজন আমাদের? আমরা জানি বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। অর্থাৎ এই যুগে আমরা প্রতিনিয়ত ট্রিলিয়ন ভার্স ডেটা জেনারেট করছি। আমরা প্রতিদিনই মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্টফোন, তারপরে হচ্ছে সেল ফোন ইত্যাদির মাধ্যমে হাজার হাজার কোটি 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 ডেটা জেনারেট করছি। এই ডেটাগুলো কোনো না কোনো কম্পিউটার অথবা মোবাইল ফোন অথবা কোনো স্টোরেজ সিস্টেমে সংরক্ষিত হচ্ছে বা যুক্ত হচ্ছে। এখন একটি হিসাবে দেখা গেছে যে প্রতিদিন আমরা যে গুগল ব্রাউজার, এই গুগল ব্রাউজার ইউজ করে 350 কোটি মানুষ তথ্য সার্চ করে থাকি। অর্থাৎ এই যে গুগল ব্রাউজার ইউজ করে আমি আমার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পাই, এটা এক ধরনের ডেটা মাইনিং। এই ধরনের কাজে এই ডেটা মাইনিং যে সিস্টেমটি সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন একটি উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। একই রকম একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বেলায় একই রকম পণ্য ব্যবহার করে এইরকম কাস্টমার যারা আছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বিক্রয় বাড়ানো সম্ভব, যাকে আমরা বলি মার্কেট সেগমেন্ট। এই মার্কেট সেগমেন্টের জন্য ডেটা মাইনিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার কাস্টমার দেখা গেল আমার পণ্য ছেড়ে প্রতিযোগী যারা আছে তাদের পণ্যের দিকে বেশি ধাবিত হচ্ছে, অর্থাৎ কতটুকু ধাবিত হচ্ছে এটা প্রিডিক্ট করতে পারি। এই প্রিডিক্টটা করা যায় ডাটা মাইনিং এর মাধ্যমে। আবার একজন ব্যবহারকারী বা একজন কাস্টমার এর পূর্বের যে সকল ট্রানজেকশন আছে এই হিস্ট্রি, যেমন টাকার পরিমাণ, তারপরে তার এলাকা, তার সময়, তার ট্রানজেকশনের তারিখ, এগুলো পর্যালোচনা করে আমরা ডেটা মাইনিং এর মাধ্যমে কোনো ফ্রড ট্রানজেকশন হয়েছে কিনা সেটাও আমরা খুঁজে বের করতে পারি। তারপরে বর্তমানে কোন পণ্যটির চাহিদা রয়েছে, তারপরে কোন সেবাটির প্রতি কাস্টমাররা বেশি আকৃষ্ট হচ্ছে, এগুলো ডেটা মাইনিং এর মাধ্যমে খুঁজে বের করা যায়। আবার কোনো কোনো আইটেম ক্রেতারা একই সাথে কিনে থাকে, অর্থাৎ ক্রেতারা যখন কোনো মার্কেটে বা শপিং মলে যায় একসাথে একাধিক আইটেম কিনে, এটা একটা টেন্ডেন্সি দেখা যায়। যেমন শ্যাম্পু এবং কন্ডিশনার কাস্টমাররা একই সাথে কিনে, তাহলে এটা ডেটা মাইনিং এর মাধ্যমে একইভাবে কোন কোন পণ্যগুলো একসাথে কিনে এগুলো ডেটা মাইনিং এর মাধ্যমে বিশ্লেষণ করে বের করা সম্ভব। আর বের করতে পারলে ওই পণ্যগুলো একই র্যাকে বা একসাথে সাজিয়ে রাখা সম্ভব এবং এর মাধ্যমে বিক্রয়ও বাড়ানো সম্ভব। ডেটা মাইনিং এর জন্য একটি সফটওয়্যার বা একটি সিস্টেম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ এখানে হাজার হাজার তথ্য দিয়ে আমি এভারেজ বের করে নিতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন বাল্ক অ্যামাউন্ট অফ ডেটা হয়, হিউজ পরিমাণ ডেটা হয়, তখন সেগুলোর ম্যানিপুলেশন করার জন্য বিভিন্ন টুল আছে। এর মধ্যে একটা জনপ্রিয় টুল হচ্ছে র্যাপিড মাইনার, আরেকটা হচ্ছে ওয়াইকা, WEKA।
সোজা কথা, এই ডেটা মাইনিং আমাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিসংখ্যান, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সমন্বয়ে গঠিত একটি সিস্টেম, যেটি গুণন প্রক্রিয়া, যার মাধ্যমে বিশাল ডেটা থেকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ডেটা বের করে আনা সম্ভব। অর্থাৎ ডেটা মাইনিং এর মূল লক্ষ্যটি হচ্ছে এক সেট ডেটা থেকে নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করা এবং তা নির্দিষ্ট কাজের উপযোগী করে উপস্থাপন করা। নেক্সট আমরা আসি ভার্চুয়াল রিয়ালিটি। আমরা ভার্চুয়াল ক্লাসের কথা শুনেছি, যেখানে ছাত্রছাত্রীরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারে। স্কুল বা কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে আসতে হয় না, অর্থাৎ বাসায় বসে সে ক্লাস করতে পারে। এরকম যে ক্লাসরুম, সেটাকে আমরা বলি ভার্চুয়াল ক্লাসরুম। তবে এই ভার্চুয়াল ক্লাসরুমের সাথে সাথে ভার্চুয়াল রিয়ালিটি শব্দটি বেশি জড়িত। এই জিনিসটা কি, সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এই প্রথমে আসি, ভার্চুয়াল রিয়ালিটি মানে হচ্ছে একটি কল্পনা জগৎ। এই কল্পনা জগতে বাস্তবের একটি চেতনা আমাদের মাঝে তৈরি করে দেয়। অর্থাৎ বিজ্ঞান নির্ভর কল্পনাকে বাস্তবে চেতনা, বাস্তবে আমাদের ফিলিংস বা অনুভূতি জাগ্রত করে দেয়, এমন কিছুকে বলা হয় ভার্চুয়াল রিয়ালিটি। এটি সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়। যেমন আমরা একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। বাইনোকুলারের সাহায্যে বা কিছু কিছু ক্যামেরা আছে, যার মাধ্যমে আমরা দূরের বস্তুকে কাছে দেখতে পারি। আবার কিছু কিছু ক্যামেরা আছে, যার মাধ্যমে আমরা একটি প্রাকৃতিক বিষয়কে এমনভাবে উপস্থাপন করা হয় যেন বা একটি কৃত্রিম বিষয়কে প্রাকৃতিকভাবে উপস্থাপন করা হয়। এই যে উপস্থাপন করা হয় কল্পনা জগৎ, অর্থাৎ ওই যে প্রাকৃতিক অথবা কৃত্রিম বিষয়টা, সেটা আমি সেখানে না গিয়ে আমার সামনে যদি উপস্থাপন করা হয়, সেটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ আমি সশরীরে গেলাম না, কিন্তু সেই জিনিসটা আমার বিজ্ঞান বা আমার কম্পিউটার আমাকে দেখিয়ে দিচ্ছে। এরকম বিষয়বস্তুকে ভার্চুয়াল রিয়ালিটি বলে। তারপরে আসি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা মানুষ হচ্ছে সামাজিক জীব, পাশাপাশি মানুষ হচ্ছে বেস্ট ক্রিয়েশন অফ দি নেচার। এই মানুষের জ্ঞান, তারপরে বিচার বুদ্ধি, তারপরে চিন্তা করার ক্ষমতা, ক্রিয়েটিভিটি ইত্যাদি আছে। এই তার যে ক্রিয়েটিভিটি, চিন্তা করার ক্ষমতার কারণে জীবজগতের অন্যান্য সকল প্রাণী থেকে তাকে আলাদা করেছে। মানুষের নির্মিত একটি যন্ত্র হচ্ছে কম্পিউটার। মানুষের চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন এমন অনেক জীবজগতীয় প্রাণী আছে, আবার যন্ত্র আছে, কিন্তু তারা মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো সমস্যার সমাধান করতে পারে না। এ করতে পারে না বিদায় মানুষের কাছে সবকিছুই কিন্তু পরাস্ত বা পরাভূত। কম্পিউটার কিন্তু মানুষের তৈরি একটি যন্ত্র, যা মানুষের অনেক কাজকে ক্লান্তিহীনভাবে এবং নির্ভুলতার সাথে এবং দ্রুততার সাথে সম্পাদন করে দেয়। কম্পিউটারের কাজ হলো বিশাল তথ্য সেভ করে রাখা এবং ওই তথ্য, অর্থাৎ সংরক্ষিত তথ্য থেকে যে কোনো তথ্য খুব সহজে খুঁজে বের করে নিয়ে আসা। এই যে কম্পিউটারে কিন্তু নিজস্ব কোনো বুদ্ধি নেই। সে কি করে, সে শুধু তাতে সংরক্ষিত তথ্য এবং প্রোগ্রামের আলোকে কাজ করতে পারে। কোনো একটি সমস্যার আলোকে সে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না। কম্পিউটারে যাতে সমস্যা আলোকে, কম্পিউটার যেন সমস্যার আলোকে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে, সেই প্রচেষ্টা বিদ্যমান আছে। আর এই যে
কম্পিউটার কোনো সমস্যার আলোকে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কম্পিউটারে অনেক সমস্যার সমাধান ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই সহজ কথায় কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া বা রূপ দেওয়ার ব্যবস্থা। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা হিসেবে বর্তমানে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এর মাধ্যমে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কম্পিউটার মানুষের মতো চিন্তা ভাবনা করবে, তারপরে অসম্পূর্ণ তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত বুঝতে পারবে, তারপরে সমস্যার সমাধান করতে পারবে, পরিকল্পনা প্রণয়ন করবে, যেন এমনভাবে করবে যেন সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। এই যে পরিকল্পনা প্রণয়ন করা, তারপরে হচ্ছে কোনো সিদ্ধান্তে পৌঁছা, এই বিষয়গুলো কম্পিউটারে ঢুকিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে গবেষণা চলছে। যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। দাবা খেলার সকল নিয়ম কানুন ঢুকিয়ে দিয়ে কম্পিউটারকে এখন বিশ্বের শ্রেষ্ঠ দাবাড়ু হিসেবে ফিট করা হয়েছে বা পরিণত করা হয়েছে। কোন চালটা দিতে হবে, কম্পিউটারের প্রোগ্রামযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজ থেকে সেই সিদ্ধান্তটা নিতে পারে। এখানেও কৃত্রিম বুদ্ধিমত্তার সামান্য একটু প্রয়োগ বা ব্যবহার হয়েছে। শুধু দাবা খেলা না, এরকম অনেক ক্ষেত্র আছে যেখানে তথ্য বা সমস্যার সমাধান দিয়ে কম্পিউটারকে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্স ইকুইপমেন্ট বা যন্ত্রে পরিণত করা হয়েছে। কম্পিউটার তার স্মৃতিকোষে বা তার যে স্টোরেজ আছে সেখানে যে তথ্য রাখে, সেই তথ্যের বিচার বিশ্লেষণ করে জটিল সমস্যার সমাধান করতে পারে। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আমরা বুঝি মানুষের চিন্তাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তির নির্ভর কোনো যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে এমনভাবে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা পাশাপাশি দেখতে পারে, শুনতে পারে, হাঁটতে পারে, অনুভব করতে পারে। কম্পিউটার কিভাবে এই সমস্যার সমাধানগুলো করবে, তারপরে কিভাবে পরিকল্পনা করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বেশি করে গবেষণা বর্তমানে হচ্ছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর মধ্যে একটা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা নিতে পারে, সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ দেখাতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, তারপরে হচ্ছে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানের কিছু স্কোপ বা ক্ষেত্র রয়েছে। তিনটা ক্ষেত্র প্রধানত কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানকে ভাগ করা যায়। একটা হচ্ছে বুদ্ধি ভিত্তিক বিজ্ঞান, আরেকটি হচ্ছে রোবোটিক্স, আরেকটি হচ্ছে ন্যাচারাল ইন্টারফেস। বুদ্ধিভিত্তিক বিজ্ঞান বা কগনিটিভ সায়েন্স, এটা মানুষের জীববিদ্যা, তারপর স্নায়ুবিদ্যা, মনোবিদ্যা, গণিত এবং এই সম্পর্কিত আরো অনেক বিষয়ের উপর গবেষণা করছে। মানুষ কিভাবে চিন্তা করে, মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, সে কিভাবে শিখে, এই বিষয়গুলোর উপর সে ফোকাস করে। এই বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের বেশ কিছু শাখা রয়েছে বা বিভিন্ন ক্ষেত্র রয়েছে। এই ক্ষেত্রগুলো হচ্ছে এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক ইত্যাদি। তো আমরা এখানে এক্সপার্ট সিস্টেম সম্পর্কে একটু পরে বিস্তারিত আমরা আলোচনা করব। তার আগে লার্নিং সিস্টেমটা কি আমরা একটু আলোচনা করব এবং ফাজি লজিক এই দুইটা একটু আলোচনা করব। তারপরে আমরা রোবোটিক্সে যাব। এই লার্নিং সিস্টেম হলো সিস্টেমের পরিবর্তনগুলোকে নির্দেশ করে, যা সিস্টেমকে পরবর্তীকালে একই কাজ করতে গেলে যেন ওই সিস্টেমটা খুব দক্ষ এবং
দ্রুততার সাথে করতে পারে। এটা হচ্ছে লার্নিং সিস্টেম। আরেকটা হচ্ছে ফাজি লজিক, FUZZY, ফাজি লজিক। এটা এক ধরনের লজিক যা সাধারণত সত্য এবং মিথ্যা মানগুলোর চেয়েও বেশি কিছু শনাক্ত করতে পারে। যেমন একটা উদাহরণ দিলে বিষয়টি হবে, যেমন আজ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। যদি কোনো মেঘ না থাকে তবে আমার যে উক্তিটি আজ রোদ থাকবে, এটা 100 ভাগ সত্য। যদি কিছু মেঘ থাকে, কিছু পরিমাণে মেঘ থাকে, তাহলে উক্তিটি 80 ভাগ সত্য। আর যদি মেঘ একটু বেশি থাকে তাহলে আমি বলতে পারি সেটি 50 ভাগ সত্য। আর যদি সারাদিনই বৃষ্টি থাকে তাহলে আমি বলতে পারি যে উক্তিটি 0% সত্য। তারপর আসি নিউরাল নেটওয়ার্ক। এটাও এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়। অর্থাৎ মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে সে একইভাবে কাজ করার জন্য প্রচেষ্টা চালাবে। এটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। তারপর হচ্ছে রোবোটিক্স। রোবট আমরা জানি একটি যন্ত্র যেটা কম্পিউটারের সাহায্যে বা বিভিন্ন প্রোগ্রামের সাহায্যে আমরা চালিত করে থাকি। আর রোবটের যে শাখায় রোবটের গঠন, ডিজাইন, কার্যাবলী, তারপর উৎপাদন, এগুলো নিয়ে আলোচনা করে সেটাকে বলা হয় রোবোটিক্স। তারপর হচ্ছে ন্যাচারাল ইন্টারফেস। এই ন্যাচারাল ইন্টারফেস হচ্ছে মানুষ আমরা একজন আরেকজনের সাথে যেরকম কথা বলি, এই কৃত্রিম বুদ্ধিমত্তার ন্যাচারাল ইন্টারফেসটা একইভাবে মানুষের কথাগুলো বুঝতে পারবে এবং বুঝে প্রয়োজনে সে উত্তর দিতে পারবে। এটাকে বলা হয় ন্যাচারাল ইন্টারফেস। তারপরে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা কোথায় ব্যবহার করি? মানুষ ছাড়া গাড়ি ও বিমান চালনার ক্ষেত্রে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারি। যেমন বুলেট ট্রেনগুলো, মেট্রো রেল, এখানে চালক থাকে না। আবার কিছু কিছু বিমান আছে, ড্রোন যেরকম, মানুষের হস্তক্ষেপ ছাড়া, মানুষ ড্রাইভ করা ছাড়াও এই ড্রোন কিন্তু চলতে পারছে। অর্থাৎ এমন প্রোগ্রাম সেট করে দেওয়া হয় তার মধ্যে যেন সে প্রতিকূল পরিবেশ বা বিভিন্ন পরিবেশে পড়লে সে তার নিজের সিদ্ধান্ত নিয়ে চলতে পারে। তারপরে জটিল গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে। তারপরে ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত, অর্থাৎ বিভিন্ন বিস্ফোরক শনাক্তের ক্ষেত্রেও এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে। চিকিৎসার ক্ষেত্রে কাস্টমার সার্ভিস প্রদানে, বিনোদন এবং গেম খেলায়, যেমন একটু আগে বলেছি দাবা খেলায়, অনেক বড়, কঠিন এবং জটিল কাজে, স্বয়ংক্রিয় তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করার কাজে, পরিকল্পনা এবং শিডিউল তৈরির কাজে, প্রাকৃতিক এবং খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে। আবার যুদ্ধক্ষেত্রে পাইলটবিহীন যে সকল যুদ্ধাস্ত্র আছে সেখানেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয়ে থাকে। আমরা বিভিন্ন হলিউড মুভিগুলোতে আমরা এই সকল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখতে পাই। অর্থাৎ সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে, বিভিন্ন পরিবেশে সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে। এখন পরিবেশে পড়লে কোন সিদ্ধান্ত নিতে হবে বা কোন সমাধানটি করতে হবে, এগুলো কিন্তু ওই সিস্টেমে বা ওই কম্পিউটারে আগে থেকে ঢুকিয়ে দেওয়া হবে বা প্রবেশ করানো হবে। নেক্সট আসি এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম হলো একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে দক্ষ বা বিশেষজ্ঞ করে তোলে। এটি হলো এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা তৈরি করে। উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রো প্রসেসর এবং চিপ ব্যবহার করে প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করা হয়। ব্যবহারকারীরা এই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারে। যেমন ডাক্তাররা চিকিৎসা সংক্রান্ত জটিল সমস্যার কথা কেডুলাস এবং মাইসিন নামক এক্সপার্ট সিস্টেম থেকে প্রশ্ন করে জেনে নিতে পারে। একজন ভূবিজ্ঞানী
তেল অনুসন্ধান করার সময় তেল অনুসন্ধানে এক্সপার্ট সিস্টেমে সাহায্য নিতে পারে। প্রসপেক্টর নামে একটা এক্সপার্ট সিস্টেমের কাছ থেকে সহযোগিতা নিয়ে সে তার উত্তর নিতে পারে। একইভাবে এই এক্সপার্ট সিস্টেম বিভিন্ন যন্ত্রের জটিল সমস্যা সারিয়ে দিতে পারে। অর্থাৎ আমরা যেরকম আমাদের রোগ সুখ হলে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই, একইভাবে এক্সপার্ট সিস্টেমও এইরকম বিশেষজ্ঞ একটি কনসেপ্ট। এই বিশেষজ্ঞ কনসেপ্টের কাছে আমরা আমাদের প্রয়োজনীয়, আমাদের যে সকল জায়গায় ঘাটতি রয়েছে সেইগুলো তাদের কাছে বা ওই এক্সপার্ট সিস্টেমের কাছে প্রশ্ন করে আমরা জেনে নিতে পারি। এই এক্সপার্ট সিস্টেমের প্রয়োগের ক্ষেত্র আছে। একটা হচ্ছে উঁচু মাপের ইন্টারেক্টিভ বা আলাপচারিতামূলক অ্যাপ্লিকেশন সমূহ, যেমন ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স, ভয়েস সার্ভার ইত্যাদিতে এই এক্সপার্ট সিস্টেমের ব্যবহার দেখা যায়। তারপরে ফল্ট ডায়াগনোসিস এবং মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে ব্যবহার হয়। জটিল সিস্টেম, প্রসেস কন্ট্রোল, ইন্টারেক্টিভ ইউজার গাইডে এটি ব্যবহৃত হয়। শিক্ষামূলক এবং টিউটোরিয়াল সফটওয়্যারে এটি ব্যবহৃত হয়। মেশিন বা সিস্টেমের লজিক সিমুলেশনে এটি ব্যবহৃত হয়। নলেজ ম্যানেজমেন্টে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ এক্সপার্ট সিস্টেমের ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত জটিল এবং কঠিন সিস্টেমের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, এই এক্সপার্ট সিস্টেম থেকে আমরা কিছু সুবিধা পাই। এই সুবিধাগুলো কি কি? এতে করে একজন এক্সপার্টের উপর যে নির্ভরশীলতা সেটা হ্রাস পায়। কিরকম? যদি এমনভাবে এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করা হয় যেখানে শিক্ষা বিষয়ক কিংবা কোনো মেডিসিন বা মেডিকেল সায়েন্সের সব বিষয় এখানে থাকবে, কিংবা একটা স্পেসিফিক বিষয়, যেমন যারা ডার্মাটোলজিস্ট আছে, এই ডার্মাটোলজিস্ট রিলেটেড সকল প্রশ্নের উত্তর ওখানে দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে ডার্মাটোলজিস্ট যারা আছে তাদের উপর নির্ভরশীলতা আমাদের কমে যাবে। এই সিস্টেম হারিয়ে যাবার আগে এক্সপার্টকে দক্ষ করে তোলে। এটা নিরবিচ্ছিন্নভাবে ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। তথ্যের তাৎপর্যপূর্ণ স্তরগুলোকে ধারণ এবং দেখভাল করতে পারে। বারবার ঘটে এমন সিদ্ধান্ত, প্রক্রিয়া এবং কাজগুলোর জন্য সঙ্গতিপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে। মানুষের মতো কখনোই এই সিস্টেম প্রশ্ন করতে ভুলে যায় না। তারপরে আমরা সিস্টেমের কিছু অসুবিধা আছে। এই অসুবিধাগুলো হচ্ছে, কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ধরনের সাধারণ জ্ঞানের প্রয়োজন পড়ে, এই এক্সপার্ট সিস্টেমে অনেক সময় তার ঘাটতি থাকে। তারপরে অস্বাভাবিক পরিস্থিতিতে মানব বিশেষজ্ঞদের মতো সৃষ্টিশীল সাড়া প্রদান করতে পারে না। অর্থাৎ মানুষের বিকল্প কখনোই যন্ত্র হতে পারে না। মানুষ যেরকম খুব দ্রুত রেসপন্স করতে পারে এবং খুব দ্রুত সমস্যার সমাধান করার এবিলিটি আছে, এক্সপার্ট সিস্টেমে সেটা নাই। অর্থাৎ এক্সপার্ট সিস্টেমকে আমি যেই সকল প্রোগ্রাম শিখিয়ে দিব বা যেই সমস্যাগুলো বিপরীতে সমাধানগুলো লিখে প্রবেশ করাবো, তার বাইরে সে চিন্তা করতে পারবে। তারপর ডোমেইন এক্সপার্টগণ সবসময় তাদের যুক্তি এবং কারণগুলো ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ যারা এই এক্সপার্ট সিস্টেম তৈরি করে তারা সবসময় যে যৌক্তিক কারণ দিতে পারবে এমন নয়। তারপরে নলেজ বেজে ত্রুটির উদ্ভব করতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, এবং তা অর্থাৎ নলেজ বেজে অনেক সময় বিভিন্ন অযৌক্তিক বা ইলজিক্যাল জিনিসের উদ্ভব হয়, যেগুলো ভুল সিদ্ধান্ত গ্রহণে ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এই নলেজ বেসকে পরিবর্তন না করা পর্যন্ত পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার মতো এবিলিটি এক্সপার্ট সিস্টেমের নেই। তো আজকে এই পর্যন্তই। আজকে আমাদের ক্লাসে যে সকল বিষয় পড়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং এক্সপার্ট সিস্টেম। এই দুইটাই
আরেকটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ যেরকম কথা বলবে, যেরকম শুনবে, সেই রকম কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।